প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। অ্যাকাউন্টিং ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি সোহেল রানা। আজ আমি আবারও আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিওর বিষয় হলো একাদশ ও দ্বাদশ শ্রেণীদের হিসাব বিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায় হিসাব বিজ্ঞান পরিস্থিতি থেকে। আজ আমি যে অঙ্কটি এখন আপনাদের করাবো এটি রাজশাহী বোর্ডে 2024 সালে এসেছিল। তো চলুন আগে আমরা অঙ্কটি পড়ে আসি। রোমান আগস্টের 1 তারিখে ঢাকায় ব্যবসা শুরু করেন। আগস্ট 31 তারিখে তার আর্থিক অবস্থার বিবরণীতে নগদ 9,000 টাকা, প্রাপ্য হিসাব 1,700 টাকা, সরঞ্জাম 6,000 টাকা, পদে হিসাব 3,600 টাকা দেখানো হয়েছে। সেপ্টেম্বর মাসে তার ব্যবসায় নিম্নলিখিত লেনদেনগুলো সংঘটিত হয়। এরপরে কিছু লেনদেন দেওয়া আছে। এরপর করণীয় কতে বলা হয়েছে আগস্ট 31, 2023 তারিখে মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করো। এই প্রশ্নটি দেখেন আমাদের একটা নির্দিষ্ট তারিখ অর্থাৎ আগস্ট 31 তারিখের মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে আমাদের প্রথম যে কথাটা মাথায় রাখতে হবে সেটি হলো যে মালিকানা সত্ত্ব কিভাবে নির্ণয় করতে হয়। আমরা জানি মালিকানা সত্ত্ব নির্ণয়ের সূত্র হলো সম্পদ থেকে দায়সমূহ বাদ দিলে আমরা মালিকানা সত্ত্ব পাই। কি কারণে? দেখেন আমরা যে হিসাব সমীকরণ জানি সেটা হলো যে এ সমান এল প্লাস ওই, আর এই ওই মানে মালিকানা সত্ত্ব মানে অনার্স ইকুইটি। আর আমরা যদি এখন ওই বের করি তাহলে আমাদের দেখেন এ এই পাশে আমাদের আছে, আমরা এলটা সমানের এই পাশে নিয়ে আসলাম তাহলে চিহ্ন চেঞ্জ হবে, আর তাহলে আমাদের এই পাশে ওই থাকে। এখানে এ তে অ্যাসেট, এল এ লায়াবিলিটিস আর ওই তে অনার্স ইকুইটি। তার মানে অ্যাসেট থেকে লায়াবিলিটিস বাদ দিলে আমরা অনার্স ইকুইটি পেয়ে যাব। তো যেহেতু এখানে 31 আগস্ট তারিখে দেখেন আমাদের যে উদ্বৃত্তগুলো ছিল সেখানে নগদ 9,000 টাকা। তাহলে এখন আমরা যদি এখান থেকে মালিকানা সত্ত্ব বের করি তাহলে আমাদের আগে এইভাবে লিখে নিতে হবে প্রারম্ভিক সম্পদ বা সম্পদ সমূহ। আমরা সম্পদ লিখলে ভালো হতো, যাই হোক প্রারম্ভিক সম্পদ। প্রারম্ভিক সম্পদের মধ্যে আছে আমাদের নগদ 9,000 টাকা। এরপরে আছে আমাদের হলো প্রাপ্য হিসাব, প্রাপ্য হিসাব আছে 1,700 টাকা। এরপর আছে সরঞ্জাম, দেখেন সরঞ্জাম আছে আমাদের 6,000 টাকা। এই তিনটা সম্পদ মিলে আমাদের মোট সম্পদ 16,700 টাকা। এবার দেখেন এখানে আমাদের দায় একটি আছে যেটা হলো পদেয় হিসাব। তাহলে আমরা এখানে বাদ দায়, যেহেতু এখানে প্রারম্ভিক সম্পদ লিখেছি আমরা এখানে প্রারম্ভিক দায় লিখি। যেহেতু এটা বছর এই অঙ্কের শুরুতেই সেজন্য আমরা প্রারম্ভিক লিখলাম। 31 তারিখ এই অঙ্কের শুরু, আর আমরা নিচেই দেখেন সেপ্টেম্বর মাসের লেনদেনগুলো দেওয়া রয়েছে। আর 31 আগস্ট এটা হলো তার আগের মাস শেষ, তার মানে এই সেপ্টেম্বরের প্রথম আমরা মনে করে নিতে পারি। তাহলে আমাদের দেখেন এখানে দায়, প্রারম্ভিক দায়ের মধ্যে আমাদের এখানে আছে হলো পদেয় হিসাব। তাহলে পদেই আমাদের 3,600 টাকা। এবার আমরা এই 16,700 থেকে 3,600 বাদ দিলে আমাদের আসবে 13,100 টাকা। এটাই হলো আমাদের প্রারম্ভিক মূলধন। এবার দেখেন খতে বলা হয়েছে আগস্ট 31 তারিখে জের নিয়ে টেবুলার ছকে হিসাব সমীকরণের উপর সেপ্টেম্বর মাসের 2, 5, 10 এবং 16 তারিখের লেনদেনগুলোর প্রভাব দেখাও। তো টেবুলার ছকে হিসাব সমীকরণের উপর প্রভাব দেখাতে বলা হলে প্রথমে আমাদের একটি ছক আঁকে নিতে হবে। ছকে থাকবে এক সাইডে সম্পদ আর এক সাইডে দায় যোগ মালিকানা সত্ত্ব। এরপরে দেখেন যতগুলো সম্পদ থাকবে ততগুলোর জন্য ততগুলো সম্পদের ঘর, আর দায় দিকে যতগুলো দায় থাকবে ততগুলো দায়ের ঘর, আর মালিকানা সত্ত্বের জন্য একটাই ঘর যেটা মূলধন। তো মনে রাখবেন এই মূলধন ঘরে আমরা 4টা হিসাব এখানে অন্তর্ভুক্ত করব। প্রথমে মূলধন যদি আসে যোগ হবে, এরপরে খরচ আর উত্তোলন বিয়োগ, আর আয় হলে এই ঘরে যোগ হয়। এই কথাটা আপনার প্রথমে মনে রাখতে হবে। তো চলুন বন্ধুরা শুরু করা যাক। প্রথমে দেখেন বলা হয়েছে যে আগস্ট 31 তারিখের জের নিয়ে, তার মানে আগস্ট 31 তারিখের যে জেরটা আছে মানে উদ্বৃত্ত সেটা আমাদের আগে লিখে নিতে হবে। তো এখানে দেখেন আগস্ট 31 তারিখে আমাদের নগদ ছিল কত? 9,000 টাকা লিখলাম। পদেয় হিসাব ছিল 1,700 টাকা, সরঞ্জাম ছিল কত? 6,000 টাকা। এরপরে দেখেন পদেয় হিসাব দায় ছিল আমাদের 3,600 টাকা।
এবার আমাদের মনে রাখতে হবে যে প্রারম্ভিক উদ্বৃত্ত হিসাবে যেটা দেওয়া আছে, এই যে সম্পদ, এই সম্পদগুলো যোগ করে মোট সম্পদ বের করব, দায় দিকে যতগুলো দায় থাকবে সেগুলো যোগ করে মোট দায় বের করব। এবার এই মোট সম্পদ থেকে মোট দায় বাদ দিলে আমরা এই প্রারম্ভিক মূলধন ওইটা পেয়ে যাব। তো এখানে আমাদের মোট সম্পদ 16,700, তার থেকে পদে হিসাব আমাদের মোট দায় এটা বাদ দিলে আমরা পাবো 13,100, যেটা আমাদের প্রারম্ভিক মূলধন। এটা আমরা কতেও বের করেছিলাম। এবার দেখেন 2 তারিখে বলা হয়েছে যে 9% পদেই নোটের স্বীকৃতি দিয়ে ক্যাপিটাল ব্যাংক হতে 10,000 টাকা ঋণ নেওয়া হলো। তো এখানে আমাদের প্রথম কাজ হবে প্রত্যেকটা লেনদেনের দুটি পক্ষ বের করে নেওয়া। এবার এই পক্ষ বের করে নেওয়ার পরে আমাদের দেখতে হবে যে এই হিসাব দুইটার কোনটা বৃদ্ধি পাচ্ছে কোনটা হ্রাস পাচ্ছে। যদি বৃদ্ধি পায় তাহলে যোগ, আর যদি হ্রাস পায় তাহলে বিয়োগ। তো যেহেতু এখানে আমরা পদেই নোটের মাধ্যমে ঋণ নিচ্ছি, তাহলে আমাদের এখানে পক্ষটা এইভাবে হবে, কিসের মাধ্যমে ঋণ গ্রহণ করা হলো? পদেই নোট। তাহলে পদেই নোট একটা পক্ষ। আর কিসের আর কি আমরা ঋণটা নিচ্ছি কি ব্যাংক থেকে, তাহলে আমাদের ব্যাংক আরেকটি পক্ষ। তবে মনে রাখবেন এটা আমরা ব্যাংক না লিখে নগদ বলেও লিখতে পারতাম। কেন? কারণ আমরা ঋণটা নিচ্ছি তো নগদে, যেহেতু এটা আমরা ব্যাংকের মাধ্যমে নিচ্ছি, ব্যাংক আর নগদ এখন একই মনে করা হয়। তারপরেও আমরা এটা নগদ অথবা ব্যাংক যে কোনো একটা ঘর লিখলেই হবে। তো আমি এখানে ব্যাংক বলেই লিখছি। তার মানে আমাদের এখান থেকে দুটি পক্ষ হলো, যে একটা ব্যাংক হিসাব আর একটা হলো ঋণ হিসাব। যেহেতু ঋণ নিচ্ছি, তার মানে যেহেতু এটা নগদ টাকার শামিল, আমরা নগদ টাকা বৃদ্ধি পাচ্ছে, তার মানে ব্যাংকের টাকা বৃদ্ধি পাচ্ছে, আমরা ব্যাংকে এটা যোগ করব। তার মানে সেপ্টেম্বর 2 তারিখে আমরা ঋণ নিচ্ছি 9% পদেই নোটের মাধ্যমে, তাহলে আমাদের এখানে ব্যাংক হিসেবে আমাদের 10,000 টাকা বৃদ্ধি পাবে। আর যেহেতু পদেই নোট একটা দায়ের স্বীকৃতি দিয়ে আমরা ঋণটা নিচ্ছি, তাহলে আমার দায়ও বৃদ্ধি পাবে, আর দায় বৃদ্ধি পেলে কি হবে? যোগ হবে। আর একটা কথা মনে রাখবেন যে মাঝে দেখেন এখানে সমান চিহ্ন আছে, তাহলে যদি কোনো লেনদেন থেকে দুই পাশেই লিপিবদ্ধ করা হয়, তাহলে এই পাশে যোগ হলে এই পাশেও যোগ হবে। আবার যদি একই পাশে বসে, তাহলে এক ঘরে যোগ হলে আরেক ঘরে বিয়োগ হবে। যদি শুধু এই পাশে বসে এই পাশের ঘরে, তাহলে এক ঘরে যোগ হলে আরেক ঘরে বিয়োগ হবে। এটা মাথায় রাখবেন। আর যদি দুই পাশে হয়, তাহলে এই ঘরে যোগ হলে এই ঘরে যোগ, এই পাশে বিয়োগ হলে এই পাশে বিয়োগ। এটা মাথায় রাখবেন, তাহলে আপনার ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। এবার দেখেন 5 তারিখে বলা হয়েছে পদেই হিসাব বাবদ 2,900 টাকা পরিশোধ। তাহলে মনে রাখবেন আমাদের পক্ষ বের করতে হবে ঠিক এইভাবে, কি বাবদ পরিশোধ? পদেই হিসাব। তাহলে পদেই হিসাব একটা পক্ষ, কি দিয়ে পরিশোধ করছি? নগদ টাকা দিয়ে, তাহলে নগদ আনার একটা পক্ষ। এবার মনে রাখবেন যে পদেই হিসাবকে যখন পরিশোধ করা হচ্ছে তখন পদেই হিসাব হ্রাস পাচ্ছে, তাহলে পদেই হিসাব থেকে বিয়োগ হবে আমাদের। এখানে তারিখ হলো 5 তারিখ, সেপ্টেম্বর 5 তারিখ। আমরা পদেই হিসাবকে পরিশোধ করছি 2,900 টাকা। তাহলে আমার পদেই হিসাব 2,900 টাকা বিয়োগ হলো। বিয়োগটা আমরা এইভাবে ব্র্যাকেট দিয়ে দেখাবো। আর পদেই হিসাবকে আমরা পরিশোধ করছি কিসের মাধ্যমে? আমরা নগদে। তাহলে আমাদের নগদ থেকে 2,900 টাকা বিয়োগ হবে। দেখেন দুই পাশে কাজ হলো, তাই এই পাশে বিয়োগ, এই পাশেও বিয়োগ। এবার দেখেন 5 তারিখের পরে 10 তারিখে বলা হয়েছে যে প্রাপ্য হিসাব হতে 1300 টাকা আদায়। তার মানে যে কার কাছ থেকে আদায়? প্রাপ্য হিসাব হতে। আর কি আদায় করছি? নগদ টাকা। আপনি এইভাবেও বলতে পারেন যে কি আদায় করা হলো? নগদ টাকা। কার কাছ থেকে? প্রাপ্য হিসাব হতে। তাহলে আমরা এখানে দুটি পক্ষ পেয়ে যাচ্ছি, একটি হলো নগদান আর একটি কি? প্রাপ্য হিসাব। এবার চিন্তা করতে হবে যে নগদ টাকা যখন আমি আদায় করছি, তখন নগদ টাকা আমার বাড়ছে না হ্রাস পাচ্ছে, মানে কমছে না বাড়ছে? বাড়ছে। তাহলে আমাদের নগদে এখানে যোগ হবে। তাহলে আমরা 10 তারিখে প্রাপ্য হিসাব হতে আদায় করছি 1300 টাকা। তাহলে আমাদের 1300 টাকা নগদে যোগ হবে, আমরা যোগ করলাম। আর এদিকে প্রাপ্য হিসাব আমাদের কমছে, যেহেতু প্রাপ্য হিসাবের কাছ থেকে টাকা পেয়ে গেলাম, তার মানে প্রাপ্য হিসাব আমার আর থাকছে না, কমে গেল, তাই বিয়োগ হলো। এবার দেখেন 10 তারিখের পরে আমাদের 16 তারিখে বলা হয়েছে যে 2,100 টাকা অতিরিক্ত, খেয়াল করেন 16 তারিখে বলা হয়েছে 2,100 টাকা অতিরিক্ত সরঞ্জাম ক্রয় করা হয়, মানে নতুন একটা সরঞ্জাম ক্রয় করা হয়েছে। এর মধ্যে যার মধ্যে 800 টাকা নগদে প্রদান এবং অবশিষ্ট অর্থ বকেয়া রয়েছে। তাহলে আমাদের পক্ষ বের করতে হবে ঠিক এইভাবে, কি ক্রয় করা হলো? সরঞ্জাম। তাহলে সরঞ্জাম একটা পক্ষ। এবার দেখেন সরঞ্জাম বৃদ্ধি পাচ্ছে, তাহলে সরঞ্জাম ঘরে যোগ হবে। তাহলে আমরা আগে যোগ করে আসি। তাহলে আমাদের এখানে 16 তারিখে সরঞ্জাম ঘরে আমাদের যোগ হবে 2,100 টাকা। আমরা 2,100 টাকা যোগ করলাম। এবার এই সরঞ্জাম ক্রয় করলাম যাদের কাছ থেকে, তাদেরকে নগদে পরিশোধ করা হলো 800 টাকা। তাহলে আমাদের আরেকটি পক্ষ
নগদান হিসাব, যে নগদ টাকা আমাদের এখানে কি হচ্ছে, কমছে। কেন কমছে? আমরা যখন সরঞ্জাম ক্রয় করছি তখন আমরা তাকে নগদ টাকা দিচ্ছি, তার মানে আমার কাছের টাকা কমে গেল, তার মানে বিয়োগ হয়ে গেল। এবার দেখেন বাকি অর্থ, বাকি অর্থ আর কত থাকে? বাকি অর্থ হলো 1300 টাকা, কারণ 2100 টাকা যন্ত্র ক্রয় করেছি সরঞ্জাম, 800 টাকা পরিশোধ করেছি, বাকি থাকে 1300 টাকা। এই 1300 টাকা আমরা ধারে ক্রয় করলাম। কেন? কারণ বলে দিয়েছে যে অবশিষ্ট অর্থ বকেয়া, তার মানে কি আমরা এখনো পরিশোধ করিনি, তার মানে তারা আমাদের কাছে পাবে, তার মানে আমার একটা পদে হিসাব কি আছে, বৃদ্ধি পাচ্ছে, তাহলে আমার পদেই ঘরে এখানে কি হবে, যোগ হবে। তাহলে এবার খেয়াল করেন যে আমরা এদিকে একটা যোগ করেছি, একটা বিয়োগ করেছি, দুইটার পার্থক্য দেখেন 1300 টাকায় হচ্ছে, সেই 1300 টাকায় দেখেন এই পাশে, তার মানে দুই পাশ সমান থাকছে। তাহলে আমরা এই লেনদেনটা আর একবার বুঝি যে আমরা যেহেতু সরঞ্জাম ক্রয় করলাম, বৃদ্ধি পেল যোগ, নগদ টাকা পরিশোধ করলাম, নগদ থেকে বিয়োগ, বাকি টাকা আমার অর্থ বাকি থাকছে, তার মানে একটা দায় বৃদ্ধি পাচ্ছে, দায়ের ঘরে যোগ। এবার আমাদের কাজ হবে প্রত্যেকটা ঘরেরই আলাদাভাবে যোগ করা। তাহলে আমাদের নগদের ঘরে 9000 থেকে 2900 বাদ, 1300 যোগ, 800 বিয়োগ, তাহলে আমাদের এখানে হবে 6600 টাকা। এরপরে প্রাপ্য হিসাবের ঘরে হবে আমাদের 400 টাকা, আর সরঞ্জামের ঘরে হবে আমাদের 8100 টাকা, আর ব্যাংক হিসাবের ঘরে আমাদের হবে 10,000 টাকা, আর পদেই নোটের ঘরে হবে আমাদের 10,000 টাকা। তবে আরেকটা খেয়াল রাখবেন যে এখানে 9%, এই 9%-এর কোনো কাজ এখন নেই, কারণ 9% আমরা সুদ প্রদান করব। তো একটা নির্দিষ্ট সময় পার হলে তারপরে সুদ প্রদান করব। যদিও আমাদের এই ক্ষেত্রে কোনো কথা বলা নেই, তাই আমরা এখানে সুদ, এখানে 1 মাস শেষ হলেও সুদ আমরা এখানে কাটলাম না। এরপরে দেখেন আমাদের পদে হিসাবে আমাদের যোগ করে হবে 2000 টাকা, আর মূলধন হিসাবে আমাদের আসবে 13,100 টাকা। এবার আমাদের যে কাজ সেটা হলো যে এই সম্পদ দিকে যতগুলো সম্পদ আছে সবগুলো একত্রে যোগ করে আমরা টোটালটা এখানে লাগবো 25,100, এরপরে ক্লোজ করব। এরপরে এদিকেও আমাদের এই দায় আর মূলধন যোগ করে আমরা টোটাল বের করব। টোটাল আমাদের এখানে হবে 25,100, আমাদের দুই পাশ মিলে যাবে, এইভাবে ক্লোজ করে দেবো। তো আমাদের খ নাম্বার শেষ। এবার দেখেন গতে বলা হয়েছে নিট আয় নির্ণয়পূর্বক 30 সেপ্টেম্বর 2023 তারিখে মালিকানা সত্ত্ব বিবরণী তৈরি করো। তার মানে এই মাসের শেষে মালিকানা সত্ত্ব বিবরণী তৈরি করতে বলা হয়েছে। তো তার আগে বলা হয়েছে নিট আয় নির্ণয়পূর্বক, তাহলে আমাদের প্রথমে নিট আয় নির্ণয় করে নিতে হবে। তো উক্ত মাসে আমাদের যে আয়গুলো হয়েছে সেই আয়গুলো যোগ করব, এর সাথে আমরা যে ব্যয় বা খরচ হয়েছে সেই খরচগুলো বাদ দিলে আমরা নিট আয় পাবো। তো এখানে দেখেন যে আমরা এইটা করতে হলে প্রথমে আমাদের লিখতে হবে যে আয় সমূহ। তো আমরা এখানে ছকটা আগে এঁকেছি ব্রহ্মাণ্ডের আয় বিবরণী, যেহেতু আমরা নিট আয় আগে আমাদের নির্ণয় করে নিতে হবে। তাহলে আমরা এখানে লিখবো আয় সমূহ। আয় সমূহের ভিতরে দেখেন অর্জিত আয়, অর্জিত আয়। তো অর্জিত আয় আমাদের এখানে কত আছে দেখেন, অর্জিত আয় 7,800 টাকা। তো আমরা এখানে 7,800 টাকা লিখলাম শেষ টাকার ঘরে। এটা হলো আমাদের 18 তারিখে যে অর্জিত আয় 7,800 টাকা, যার মধ্যে 2,500 টাকা নগদে পাওয়া যায় এবং অবশিষ্ট অর্থ অক্টোবরে আদায় হবে। মনে রাখবেন যে আমাদের আয় হচ্ছে টোটাল, সেটা এখানে লিখতে হবে, নগদে বা ধারে এটা কোনো বিষয় না। নগদে আয় হলেও এখানে আসবে, ধারে আয় হলেও এখানে আসবে। যেহেতু আমাদের টোটাল আয় এখানে 7,800 টাকা, তাই আমরা অর্জিত আয় বলে একবারে 7,800 টাকা দিলাম। এবার দেখেন আমাদের বাদ ব্যয়সমূহ। তো বাদ ব্যয়সমূহ, তো ব্যয়সমূহের মধ্যে কি আছে আমাদের দেখেন, প্রথমে আমরা লেনদেনগুলো পর্যায়ক্রমিক পড়ি। 28 তারিখে দেখেন বেতন বাবদ 1700 টাকা, ভাড়া বাবদ 900 টাকা পরিশোধ করা হয়। তাহলে আমরা এখানে লিখবো বেতন, এরপরে লিখবো ভাড়া। বেতন আমাদের 1,700 টাকা, ভাড়া আমাদের 900 টাকা, এই দুইটাই আমাদের খরচ। এরপরে চলতি মাসের উপযোগ বিল বকে আছে, তার মানে উপযোগ খরচ। খরচ হলে এখানে আসবে, সে বকেয়া থাক আর পরিশোধ করা হোক, যেটাই হোক না কেন খরচ হলেই আমাদের এখানে আসবে 470 টাকা। এরপরে দেখেন পদেই নোটের 1 মাসের সুদ পরিশোধ করা হলো। তার মানে ওই যে পদেই নোট, যেটা আমরা পদেই নোটের বিনিময়ে যে ঋণ নেওয়া হয়েছিল, সেই পদেই নোটের মেয়াদ 1 মাস উত্তীর্ণ হলো, তাহলে আমাদের 1 মাসের সুদ কাটতে হবে।
তো যেহেতু এখানে আমরা ঋণ নিয়েছিলাম প্রদেয় নোটের বিনিময়ে 9% সুদে, তাহলে আমাদের 10,000 টাকার 9% করলে আমাদের হবে এখানে 900 টাকা। আর মনে রাখবেন পার্সেন্টেজ কাটার পরে যে টাকাটা পাওয়া যায় সেটা 1 বছরের, যেহেতু আমরা এখানে 1 মাসের মেয়াদ পার হলো আর আমরা 1 মাসের অঙ্ক করছি, তাহলে আমাদের 1 মাসের সুদ বের করে নিতে হবে। আর 900 টাকাকে 12 দিয়ে ভাগ করব আর 1 দিয়ে গুণ করব। তো 12 দিয়ে ভাগ করলে যেটা হয় সেটাই 1 মাসের। তাহলে আমাদের এখানে যেটা আসছে হলো 75 টাকা। তাহলে আমরা লিখব প্রদেয় নোটের সুদ 75 টাকা। প্রদেয় নোটের সুদ 75 টাকা। এইবার আমরা এই টোটাল খরচগুলো যোগ করব, মানে টোটাল বের করব। তো যোগ করার পর আমাদের হবে 3,145 টাকা, মানে মোট ব্যয়। এবার ওই মোট আয় থেকে মোট ব্যয় বাদ দিলে আমরা পাচ্ছি 4,655 টাকা, যেটা হলো আমাদের নিট আয়। তাহলে আমরা এখন নিট আয় নির্ণয় করলাম। এবার দেখেন আমাদের মালিকানা সত্ত্ব বের করতে বলা হয়েছে। তো মনে রাখবেন মালিকানা সত্ত্ব কতে আমরা নির্ণয় করেছিলাম একরকম কায়দায়, মানে একটা নির্দিষ্ট তারিখে, আর এখানে বলা হয়েছে একদম শেষ তারিখে। তার মানে টোটাল এখানে আমাদের যে আয়, যেহেতু আয় নির্ণয় পূর্বক বলা হয়েছে, তাহলে আমাদের মাথায় রাখতে হবে প্রথমে প্রারম্ভিক মূলধন আসবে, এরপরে আয় অতিরিক্ত মূলধন থাকলে যোগ হবে, এরপরে আয় নিট আয় যেটা সেটা আমাদের যোগ হবে, আর উত্তোলন বাদ যাবে। তাহলে আমি আবার বলছি, প্রথমে প্রারম্ভিক মূলধন, এরপরে যদি আমাদের অতিরিক্ত মূলধন মালিক নিয়ে আসে তাহলে সেটা যোগ হবে, যেহেতু আমাদের মোট মূলধন ওইটা, এরপরে আমাদের নিট আয় যোগ হবে আর উত্তোলন বাদ যাবে। তো এখানে দেখেন আমাদের প্রারম্ভিক মালিকানা সত্ত্ব, মানে প্রারম্ভিক মূলধন ছিল যেটা প্রারম্ভিক মালিকানা সত্ত্ব বা মূলধন ছিল আমাদের 13,100, যেটা আমরা কতে বের করেছিলাম। তাহলে আমরা এখানে প্রথমে 13,100 লিখলাম। এরপরে আমাদের দেখেন অতিরিক্ত কোনো মূলধন মালিক এখানে নিয়ে আসেনি, তাই আমাদের অতিরিক্ত মূলধন এখানে আসবে না। এরপরে আমরা লিখব নিট আয়, যেটা আমরা নিট আয় নির্ণয় করলাম এখানে। তো আমাদের নিট আয় হলো 4,655 টাকা। এরপরে আমাদের এর সাথে এইটা যোগ করলে আমাদের আসবে হলো 17,755 টাকা। এইবার আমরা এর থেকে বাদ উত্তোলনটা বাদ দেব। তো উত্তোলন আমাদের এখানে দেখেন উত্তোলন হলো 1,100 টাকা, যেটা উত্তোলন ব্যক্তিগত ব্যবহারের জন্য নগদ 1,100 টাকা উত্তোলন করা হয় 20 তারিখের লেনদেন। তার মানে উত্তোলন আমাদের 1,100 টাকা। এইবার আমরা এই উত্তোলন বাদ দেব, আর আমরা এখানে ব্র্যাকেট দিলেও হবে, না দিলেও দিয়ে দিলে ভালো। তো 17,755 থেকে 1,100 বাদ দিলে আমাদের আসবে হলো 16,655 টাকা, যেটা আমাদের সমাপনী মালিকানা সত্ত্ব বা সমাপনী মূলধন। আমরা এখানে সমাপনী মূলধন বলেই লিখি। তো এই ছিল আমাদের গ। তো ছাত্রছাত্রী বন্ধুরা, আজ এ পর্যন্তই। আমার ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন। এছাড়া অন্যান্য বন্ধুদের দেখার সুযোগ করার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। সবাইকে আবারও ধন্যবাদ। আল্লাহ হাফেজ।